আচ্ছা, আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা প্রাইভেট কোম্পানির যে সুবিধা সমূহ আছে এর পূর্ব পর্যন্ত শেষ করেছিলাম। এটা পেজ নাম্বার হচ্ছে 7। হ্যাঁ, তো আমরা আজকে এখান থেকে শুরু করব। তো এটা খুবই সিম্পল। এখানে বলা হয়েছে যে প্রাইভেট কোম্পানির যে সুবিধাগুলো আছে এগুলা বলতে ইট মে কনসিস্ট অফ 2% অথবা 1%। তো আমরা ওই যে ওই ক্লাসে বলছিলাম যে আমাদের আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে। ভাইয়া শোনা যাচ্ছে। যাচ্ছে তো? ভাইয়া এখান থেকে কি শুরু করছেন আজকে? আচ্ছা, ওকে। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা বলেছিলাম যে কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রধানত এখানে আমরা বলেছিলাম যে ওই যে 1% কোম্পানিটাকে প্রাইভেটের ভিতরে দেখাইছে এই কারণে। তো এই কারণে বলা হয়েছে যে ইট মে কনসিস্ট অফ 2% অথবা 1% অনলি। তো তার মানে পাবলিক ছাড়া যেটা ওইটাকে প্রাইভেট বলা হয়েছে। স্ট্যাচুটরি মিটিং অ্যান্ড দ্য কানেক্টেড স্ট্যাচুটরি রিপোর্ট আর নট অ্যাপ্লিকেবল। মানে এখানে কোনো ধরনের স্ট্যাচুটরি মিটিং হওয়া বাধ্যতামূলক না প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে। এখানে 1 অথবা 2 ডিরেক্টর থাকতে পারে। যখন 1% কোম্পানি হয় সেক্ষেত্রে ডিরেক্টর 1ই থাকে। রিটায়ারমেন্ট প্রভিশন নট অ্যাপ্লিকেবল। এক্ষেত্রে রিটায়ারমেন্ট সংক্রান্ত কোনো বিষয় নেই, যেটা কিনা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আছে। প্রথমবার যারা ডিরেক্টর হিসেবে থাকবে তারা সবাই প্রথমবার রিটায়ারমেন্টে চলে যাবে। এর পরবর্তীতে যারা কিনা পরবর্তীতে আসবে তাদের 1/3 রিটায়ারমেন্টে যাবে। কত অংশ যাবে? 1/3। 3/1 ভাগ। 3/1 ভাগ অথবা ক্লোজ টু 1/3। আইদার 1/3 অর ক্লোজ টু 1/3। এখন যদি ডিরেক্টরের সংখ্যা যদি 9 জন থাকে তাহলে 3 জন হচ্ছে কোথায় যাবে? রিটায়ারমেন্টে যাবে। এখন ডিরেক্টরের যদি সংখ্যা থাকে 8 জন তাহলে কতজন যাবে? দুইজন যাবে। 2জন যাবে ক্লোজ টু 1/3 বলতে, ঠিক আছে? তো যখন 8 জন হবে তখন ক্লোজ টু 1/3 হবে 2জন। 3জন দিলে কিন্তু ক্লোজ টু 1/3 হবে না, সেটা 1/3 এর বেশি হয়ে যেতেছে। তো নো অব্লিগেশন টু ফাইল এ স্টেটমেন্ট ইন লিও প্রসপেক্টাস। যেহেতু এটা জনগণের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানায় না, সো এখানে কোনো ধরনের প্রসপেক্টাস বা ইন লিও প্রসপেক্টাসে বাধ্যবাধকতা নেই। নো রেস্ট্রিকশন অন অ্যালটমেন্ট অফ শেয়ার অর ডিবেঞ্জার। তো এখানে বলা হয়েছে যে শেয়ার অথবা ডিবেঞ্জার বাইরে ছাড়া বা এই সকল বিষয় সংক্রান্ত গুলোর কথা বলা হয়েছে। নো রেস্ট্রিকশন টু অবটেন এ সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট। এখানে ব্যবসা শুরু করার জন্য কমেন্সমেন্ট সার্টিফিকেটের দরকার নাই, শুধু ইনকর্পোরেশন সার্টিফিকেট পাওয়ার পরই ব্যবসা শুরু করতে পারে। কমেন্সমেন্ট সার্টিফিকেট বা সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট দরকার হয় পাবলিক লিমিটেড কোম্পানির জন্য। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে ইনকর্পোরেশন সার্টিফিকেট, অর্থাৎ যেটাকে কোম্পানির জন্ম নিবন্ধন বা জন্ম পত্রিকা বলে অভিহিত করা হয় বা বার্থ সার্টিফিকেট অফ এ কোম্পানি বলা হয়। সেটা পাওয়ার পরই প্রাইভেট লিমিটেড কোম্পানি শুরু করে ফেলতে পারে। সাবমিশন অফ অ্যানুয়াল অ্যাকাউন্টস এন্ড শুরু রিপোর্ট। করছেন কখন? মাত্র মাত্র গ্রুপে তো ভাইয়া লিংক দেন সাবমিশন। নাই, আমি তো আন্দাজ করে ঢুকলাম একটা লিংকে। হুম, মানে গ্রুপে তো ক্লাসের কোনো লিংক দিলেন না বা এসএমএস দিলেন না। আমি তো এটা কি? বলছিলাম, পরে না আন্দাজ না, করে ঢুকলাম। দিয়েছিলাম তো আমরা। তো আমি আজকে রুটিন দিয়েছিলাম না হ্যাঁ আমি গতকালকে একটা রুটিন দিয়েছিলাম। রুটিনে লিখে আছে যে রুটিন অনুসারে ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ। একজন এটার মধ্যে কমেন্ট করছে রুটিন কোথায়। রুটিন দিয়ে তার নিচে লিখে দিছি রুটিন অনুসারে ক্লাস হবে। আবার একজন এখানে লিখলো রুটিন কোথায়। আমি এটা দেখে আমি কি বলবো, আমি অবাক, কবি নীরব হয়ে গেছে। তো আজকে সব আবার গ্রুপেই তো একইভাবে দেওয়া হয়েছে ভাইয়া, সব গ্রুপেই তো আছে। হ্যাঁ হ্যাঁ, রুটিন আমি কিন্তু আজকে না না ভাই, সেটা না, রোজাপুর। যে ক্লাস শুরু করে দিচ্ছেন সেই লিংকের কথা বলছি। ও আচ্ছা, ওইটা তো এখন এখন ঢুকতেন কিভাবে? এখন আমি আন্দাজে একটা লিংকে ঢুকে দেখি যে কি অবস্থা। লিংক দিছে আপা, না, লিংক কেন দিছে। আন্দাজে লিঙ্ক কেন হবে? এখানে নাম লেখা আছে তো। হ্যাঁ, কোন গ্রুপে লিংক দিলেন আমি তো আসলে পাই নাই। আপনি কোন গ্রুপে আছেন এখন? অবশ্যই আপনি ওই গ্রুপে আছেন। আমি এই যে আমি ঢুকছি হচ্ছে ইসে, আপনার এই সিএল নোবেল নোবেল প্রফেশনাল একাডেমি যে গ্রুপটা, হ্যাঁ, এই তো তো হইলো তো। এইখানের এই তাহলে লিংকে এখানে অ্যাকাউন্টিং এর লিংক লয়ের দেওয়া ছিল। গ্রুপেই তো লিঙ্ক দিছি। লয়ের গ্রুপেই তো আমি তো লিঙ্ক দেওয়া লয়ের হয়েছে। গ্রুপে অ্যাড নাই। তো কোনটাতে আছেন আপনি? আমি অ্যাসুরেন্স আর আইটি তে ছিলাম, আইটি তে আচ্ছা আছি। ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করি, আমি লয়ের গ্রুপে মানে সব মানে অ্যানাউন্সমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। আপনি সাবজেক্ট ওয়াইজ গ্রুপে হচ্ছে আপনাদেরকে অ্যাড থাকতে হবে, ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ গ্রুপে অ্যাড না থাকলে তো যে সাবজেক্টের লিঙ্ক ওই সাবজেক্টের গ্রুপেই দেওয়া হবে, তাই না? তাহলে ভাই আমাকে অ্যাকাউন্টিং এও অ্যাড করে দিন।
হ্যাঁ, আপনি ওই যে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখুন, তো অ্যাড করে দিব আমি, ঠিক আছে? ঠিক আছে। আমি যদি এখন অ্যানাউন্সমেন্ট সেকশন আবার দিয়ে দিচ্ছি, যেটা আপনি পারেন নাই, তার মানে আরো এরকম কয়েকজন আছে যারা কিনা পারে নাই বা অবগত না, তো এই কারণে আমি হচ্ছে আবার অ্যানাউন্সমেন্ট সেকশনও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, দেন হচ্ছে আমরা আসি আমাদের, আমরা কোথায় ছিলাম জানো? ভাই আজকে থেকে কি পেইড ক্লাস? প্রসপেক্টাসের কথা বলছি, ডিবেঞ্জার, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট, এগুলা গেছে। হ্যাঁ, 8 নম্বর ভাইয়া। এবার সার্টিফিকেট অফ কমেন্সমেন্টের পরে এবার হচ্ছে যে কি, সাবমিশন অফ অ্যানুয়াল অ্যাকাউন্টস এন্ড রিপোর্ট টু মেম্বার আর নট রিকোয়ার্ড। এবার আপনি এখানে যে সকল মেম্বাররা আছে তাদের কাছে এই জিনিসগুলো সাবমিশন করা ম্যান্ডেটরি না, ঠিক আছে? এই কথা বলা হয়েছে আর কি। এরপরে বলা হচ্ছে যে রেগুলেশন ৭৯ থেকে ৮৭ অফ শিডিউল 1 এগুলো হচ্ছে কোম্পানিজ অ্যাক্টের কিছু শিডিউল আছে, ঠিক আছে? তো ওইখানে বিভিন্ন বিষয় সংক্রান্ত আপডেট দেওয়া হয় আর কি। তো এখানে বলা হয়েছে, ওয়ানে বলা হয়েছে অন রিটায়ারমেন্ট অ্যান্ড রোটেশন অফ ডিরেক্টর আর নট কম্পালসারি ফর ইনক্লুশন ইন দ্য আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। অর্থাৎ এখানে ওই ডিরেক্টরের রিটায়ারমেন্ট হওয়াটা বাধ্যতামূলক না, যেটা পাবলিকের ক্ষেত্রে বাধ্যতামূলক, যেটা আমরা একটু আগে বললাম যে প্রথম এজিএম এর সময় বা অর্থাৎ প্রথম নির্বাচন যেটা হবে আর কি, এক কথায় নির্বাচনের সময় ডিরেক্টরের প্রথমবার যারা হবে 1 বছর পরে তারা সবাই ডিরেক্টরশিপ থেকে চলে যাবে। এর পরবর্তী বছরগুলোতে 1/3 করে যাবে, আর যদি 1/3 বরাবর না হয় তাহলে ক্লোজ টু 1/3 চলে যাবে, ঠিক আছে? তাদেরকে চলে যেতে হবে। এখন আপনি যদি বলেন যে ভাই ক্লোজ টু 1/3, তাহলে এখানে তো ধরেন 8জন ব্যক্তি আছে, 2জন চলে যাবে। কোন 2জন যাবে? তারা তারা মারামারি শুরু করছে। ধরেন প্রথমবার তো সবাই গেল, পরের বার হচ্ছে 8জন নতুন করে রাখা হয়েছে, 2জন যাবে হিসেবে। তো কোন 2জন যাবে? এখন ওরা যদি কেউ যাইতে না চায়, কারোরই তো ক্ষমতা থেকে সরতে ইচ্ছা করে না, তো এক্ষেত্রে কি হবে? লটারি হবে। লটারির মাধ্যমে যাকে চলে মানে নির্বাচন করা হবে যে কোন ব্যক্তি থাকবে আর কোন ব্যক্তি চলে যাবে, ঠিক আছে? কিন্তু ভাইয়া এটা তো হচ্ছে আপনার হয় না যে যতদিন বেশি সময় থাকবে তার উপর ডিপেন্ড করে সে হ্যাঁ আগে হ্যাঁ, রিটায়ারমেন্ট বেশি যাবে। সময় থাকবে তো হচ্ছে যদি দ্বিতীয় বছর হয় তখন। আমি আপনাকে বলছি কি, প্রথম বছর ধরেন 9জন ডিরেক্টর আছে, সাপোজ কতজন? হ্যাঁ হ্যাঁ, 9 জন। 9জন। 9 জন। তো 9জনের সবাই সবাই কিন্তু প্রথমবার রিটায়ারমেন্টে চলে যাবে। আর দ্বিতীয় বছর আপনি পুরা 9জনরে নতুন করে রাখছেন না, সেখানে তো সবাই একসাথেই হয়েছে। তাহলে এইবার আপনি কি করবেন, তাই না? মানে ওদের Rotation, ডিউরেশন rotation। সময় সবার একই, তাই তো? এখন তো সবার একই, এই 9জনের তো হ্যাঁ একই, হ্যাঁ তো তখন হ্যাঁ, লটারি হবে। আর যখন তখন আপনার হ্যাঁ এবার হ্যাঁ। এরপর আপনি যখন পরের বার যদি মানে এই বছর নির্বাচনে 3জন বের হয়ে গেছে, তাহলে বাকি আছে কয়জন? 6জন। তো এই 6জনের ভিতর থেকে 3জন বাইর হয়ে যাবে। আবার এর পরের বার তো বাকি আছে ওই 3জন যে কিনা একদম প্রথমে ছিল, তাই না? এবার তারে তো আপনি বের করতে পারবেন, কিন্তু যেবার একদম সরাসরি ফ্রেশারদেরকে নির্বাচন করবেন, এবার তো 3জন আপনি কেমনে বাইর করবেন? আমি কি বুঝাতে পারছি? জি জি। ওকে। আর লেকচার অথবা সার্টিফিকেট অফ ডিটেশন, যে কমেন্সমেন্টের কোনো নামটা ভাবে। কি বলেছিলেন? কি জানি বলে হ্যাঁ, সার্টিফিকেট অফ সার্টিফিকেট অফ কমেন্সমেন্টটা কি বলে জানি, আপনি একটা টার্ম ইউজ না, করেছেন। আমি বলেছি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কে বলা হয় বার্থ সার্টিফিকেট অফ এ কোম্পানি, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কে বলে, কেমন? আর সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট মানে কমেন্সমেন্ট সার্টিফিকেটই, এটাকে আলাদা কিছু বলে না। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কে বলা হয় বার্থ সার্টিফিকেট অফ এ কোম্পানি, ভাইয়া ঠিক আছে? এটা মানে হচ্ছে কোম্পানির জন্মনিবন্ধন। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন তো হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য লাগে, তাই না? আর দুইটার পাবলিক, জন্যই লাগে। হ্যাঁ কিন্তু পাবলিক লিমিটেড তো ওদের হচ্ছে সার্টিফিকেট অফ কমিটমেন্ট হচ্ছে এটা বাধ্যতামূলক। আমি বলি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন সকল কোম্পানির জন্য বাধ্যতামূলক। কিসের জন্য জি, বাধ্যতামূলক? সকল সকল কোম্পানি। কোম্পানির জন্য বাধ্যতামূলক। কিন্তু এবং ওইটা পাওয়ার পর পাবলিক ছাড়া সব কোম্পানি তার অপারেশন শুরু করতে পারে, জি জি কিন্তু পাবলিকের বেলায় সার্টিফিকেট অফ কমেন্সমেন্টও লাগবে, এটা বলছি, ঠিক আছে? জি। ওকে। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ছাড়া তো কোম্পানি হইবই না, ওইটা কোম্পানি হইতে হইলেই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন লাগবে। মানে ক্লিয়ার? ওইটা হচ্ছে কোম্পানির নিবন্ধন। কোম্পানির নিবন্ধন বা জন্ম পত্রিকা, ঠিক আছে? জি জি। কমিটমেন্টটা হচ্ছে ভাই ওই যে কার্য আরম্ভের অনুমতিপত্র বলে মনে হয়। হ্যাঁ, কমেন্সমেন্ট সার্টিফিকেট কে বাংলায় বলে কার্যারম্ভের অনুমতিপত্র। হ্যাঁ, ব্যবসা ঠিক আছে। শুরু ভাইয়া করার। কোন চ্যাপ্টার করাচ্ছেন? আমি না বুঝতে পারতেছি না, আমি পরে জয়েন হয়েছি তো, একটু আচ্ছা, বলবেন? আমরা চ্যাপ্টার 1 পড়াচ্ছি, চ্যাপ্টার 1 এর পেজ নাম্বার 7 পড়াচ্ছি আমরা, জি, থ্যাংক ইউ। ঠিক আছে? আচ্ছা, আসেন এরপরে কি বললাম, এখানে শেষ। এবার আসেন প্রাইভেট ভার্সেস পাবলিক। আমরা এতক্ষণ যাবত যা যা কিছু বলছিলাম এগুলা ছিল প্রাইভেটের। পয়েন্টগুলো কি সবই ইম্পর্টেন্ট?
এখানে এখানে যেগুলো বলছি এগুলো মোটামুটি সবই ইম্পর্টেন্ট, 1 থেকে 8 পর্যন্ত, যদি আমি দাগাই নাই, দাগাইতে ভুলে গেছি। এখানে মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট আছে। ভাই ক্লাসটা কি ওকে, ফেসবুক লাইভে হইতেছে? ক্লাসটা কি লাইভ ফেসবুক হচ্ছে না? লাইভে? মেবি হচ্ছে না মেবি। আচ্ছা, যিনি আমার এখানে লাইভ করেন উনি আজকে মেবি একটু বিজি আছেন, দ্যাটস ওয়াই হচ্ছে না। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে যে প্রাইভেট ভার্সেস পাবলিক কোম্পানি। তো এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়ছিলাম এগুলো ছিল প্রাইভেট লিমিটেড কোম্পানির কিছু সুবিধা। তো এই সুবিধাগুলো প্রাইভেটে আছে, তার মানে পাবলিকে নাই। সো আমার ডিফারেন্সিয়েটের মধ্যে অবশ্যই ওই জিনিসের উল্টা জিনিসগুলাই থাকবে, শেষ, সিম্পল জিনিস। তো নাম্বার অফ মেম্বার, এখানে পাবলিকের ক্ষেত্রে মিনিমাম মানে মেম্বার হইতে হবে কতজন? পাবলিক কোম্পানির ক্ষেত্রে 1 অথবা 2 জন, মিনিমাম 7 জন। মিনিমাম 7 জন, হ্যাঁ। আর সর্বোচ্চ কতজন হইতে পারে? 50। 50 জন। লিমিটেড বাই কি বলে? না লিমিটেড বাই পাবলিকের ক্ষেত্রে শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। কি স্যার ভাইয়া পাবলিক না প্রাইভেটের কথা বলছেন? পাবলিক বলছি ও ভাইয়া। হ্যাঁ, পাবলিক কোম্পানির শেয়ার ক্ষেত্রে শেয়ার মিনিমাম দ্বারা হচ্ছে 7 জন। শেয়ার দ্বারা সীমাবদ্ধ। হ্যাঁ, আর লিমিটেড বাই মিনিমাম শেয়ার। 7 জন, আর এখানে হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ, ঠিক আছে, মানে সর্বোচ্চ। আর প্রাইভেটের ক্ষেত্রে সর্বনিম্ন কত? 50। এই সর্বনিম্ন 1 বলতে অথবা 2 জন, 1 অথবা 2 জন, 1 অথবা 2 জন। 1 অথবা 2 জন, 2 জন এমনিতে ওই 1 পার্সন হইলে 1 জন আর কি। এখন এটাকে যদি প্রাইভেটের আন্ডারে ধরে ফেলে তাহলে সেক্ষেত্রে 1 অথবা 2 বলতে পারেন। অপশন বুঝে উত্তর দিবেন, কেমন? যদি অপশনে দুইটা উত্তরই নেয় তাহলে 2 দিয়েন, বুঝছেন? সরি, 1 আর 2 দোনোটা দিয়েন। অপশনে যদি একটা উত্তর নেয় তাহলে 2 দিয়েন, ঠিক আছে। আর সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? নট মোর দ্যান 50। হ্যাঁ, 50 জনের বেশি না, এক্সক্লুডিং এমপ্লয়ি শেয়ার হোল্ডার, মানে যারা এমপ্লয়ি শেয়ার হোল্ডার তাদেরকে বাদ দিয়ে 50 জনের বেশি না, ঠিক আছে। ক্লিয়ার? এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে বলছিলাম, মনে আছে কিনা? জি ভাইয়া। হ্যাঁ। এবার হচ্ছে কি রেস্ট্রিকশন অন ট্রান্সফার অফ শেয়ার। তো এখানে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার যারা তারা দিয়ে দেওয়া যায় না, আর প্রাইভেটের শেয়ার দেওয়া যায় না। পাবলিকের শেয়ার সবাই অবাধে হস্তান্তরযোগ্য, একজন একজনে বিক্রি করে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবার ইনভাইটেশন টু পাবলিক, এখানে রেস্ট্রিকশন, প্রাইভেটের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে যে কাউকে আমন্ত্রণ জানানো যায় না যে আসেন কিনেন। আর পাবলিকের ক্ষেত্রে সেটা যায়, মানে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনি ইনভাইটেশন জানাইতে পারবেন যে আসেন শেয়ার কিনেন। এগুলা জাস্ট এমনি বলতেছি, দাগানোর গুলা দাগাইবেন। এবার আসেন, প্রাইভেট কোম্পানি মাস্ট অ্যাড দ্য ওয়ার্ড প্রাইভেট লিমিটেড, এটা আগে ছিল আর কি। এখানে মূলত লিমিটেড, এলটিডি লেখা থাকতে হবে। কি থাকতে হবে? এলটিডি বা লিমিটেড। আর পাবলিক কোম্পানির ক্ষেত্রে পিএলসি। ওকে, এবার হচ্ছে যে তাহলে প্রাইভেটে হচ্ছে এলটিডি, পাবলিকে হচ্ছে পিএলসি। প্রসপেক্টাসের কথা বলা হয়েছে, যেটা কিনা প্রাইভেটের ক্ষেত্রে দরকার নাই, পাবলিকের ক্ষেত্রে দরকার আছে, কারণ এটা জনগণের উদ্দেশ্যে শেয়ারের আমন্ত্রণ জানাইতে ব্যবহার করা হয়। নাম্বার অফ ডিরেক্টর কথা বলা হয়েছে, পাবলিকের ক্ষেত্রে বলা হয়েছে অ্যাটলিস্ট 3 ডিরেক্টর, আর প্রাইভেটের ক্ষেত্রে বলা হয়েছে 1 অথবা 2 ডিরেক্টর, ঠিক আছে। ওই যে এটা বলা হয়েছে কেন, ওই 1 পার্সনের কথা চিন্তা করে। কোয়ালিফিকেশন, অপশন আসলে কি এরকম 2 দিব? হ্যাঁ, অপশন আসতে 2 দিয়েন। আর যদি আপনার কি 1 পার্সন বললেই 1 দিবেন, ঠিক আছে। যদি 1 পার্সন স্পেসিফাই করে তাহলে 1 দিবেন, আর যদি প্রাইভেট বলে তাহলে 2 দিয়েন। আর যদি 2টা অপশন নেয়, অনেক সময় অপশনে 2টা অপশনই নেয়, একাধিক অপশন নেয়, ধরেন 1 দিলে তাও নিতেছে 1 2 3 একসাথে, 1 2 3 4 4টা একসাথে নিতেছে। এরকম যদি হয় তাহলে 1 আর 2 দোনোটা দিবেন, ঠিক আছে। আর যদি একটা অপশন নেয়, প্রাইভেট বললে দিবেন 2 ডিরেক্টর, 1 পার্সন বললে দিবেন 1 ডিরেক্টর। কোয়ালিফিকেশন অফ শেয়ার, তো কোয়ালিফিকেশন অফ শেয়ারের ক্ষেত্রে বলা হয়েছে কি, এখানে আপনার কি যেন বলে, হ্যাঁ, হিজ কন্ট্যাক্ট টু টেক আপ কোয়ালিফিকেশন শেয়ার নিড নট বি ফাইলড উইথ দ্য রেজিস্টার, মানে কোয়ালিফিকেশনের শেয়ারের বিষয়বস্তুগুলো রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মকে দেওয়ার কোনো দরকার নাই। হোয়ারএজ পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কোয়ালিফিকেশন শেয়ারের বিষয়গুলো আরজেএসপি এন্ড এফ এ সাবমিট করার দরকার আছে। ইস্যু অফ শেয়ার, হ্যাঁ, কোয়ালিফিকেশন শেয়ারটা কি? আচ্ছা, কোয়ালিফিকেশন শেয়ার মানে হচ্ছে ওই সংখ্যক শেয়ার যেটা কিনলে আপনি একজন ডিরেক্টর হইতে পারবেন, ঠিক আছে, ওইটাকে কোয়ালিফিকেশন শেয়ার বলে।
কোয়ালিফিকেশন শেয়ার মানে হচ্ছে ওই সংখ্যক শেয়ার যেটা কিনলে আপনি ডিরেক্টর হইতে পারেন। যেমন আমাদের এখানে আরো অনেক কিছু আমাদের বইতে নাই, যেমন হচ্ছে কোরাম, তারপর হচ্ছে বিজনেস। ধরেন কোন একটা মিটিং এর ক্ষেত্রে বিজনেস কি বোঝায়, তারপরে কোন একটা মিটিং এর ক্ষেত্রে কোরাম বলতে কি বোঝায়, এগুলো আমাদের বইতে নাই, কিন্তু এগুলো পরীক্ষায় আসে। বুঝতে পারছেন? তো এগুলো আমরা ধীরে ধীরে সামনের দিকে পাবো। সো নাথিং টু ওরি। এবার আসেন কমেন্সমেন্ট অফ বিজনেস। এ প্রাইভেট কোম্পানি ক্যান কমেন্স বিজনেস ইমিডিয়েটলি আফটার ইনকর্পোরেশন, মানে ওই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাওয়ার পরই। আর পাবলিকের ক্ষেত্রে কমেন্সমেন্ট সার্টিফিকেট লাগে। স্ট্যাচুটরি মিটিং, প্রাইভেট লিমিটেড কোম্পানির স্ট্যাচুটরি মিটিং হওয়ার দরকার নাই, পাবলিকের ক্ষেত্রে সেটা দরকার আছে। তো স্ট্যাচুটরি মিটিং, আমি কিছু মিটিং এর কথা বলি। একটা হচ্ছে এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং। এটা বছরে কয়বার হয়? অ্যানুয়াল একবার একবার। একবার একবার। আমি যদি বলি বোর্ড মিটিং, তাহলে সেটা বছরে কয়বার হয়? বছরে 6 বার। 4 বার। 4 বার। না, এখন তো মনে হয় 2 মাস অন্তর অন্তর করা লাগে। আচ্ছা, আমাকে একটু তাহলে আপডেটটা দিয়েন তো। বোর্ড মিটিং এটা কি বছরে 4 বার বা 6 বার, এটা কি ম্যান্ডেটরি? এখানে 4 বারের কথা ম্যান্ডেটরি ছিল, মানে আমি লাস্ট ব্যাচের আগের ব্যাচে পর্যন্ত এটাই ছিল। এখন কি চেঞ্জ হয়েছে কিনা এটা আমি শিওর বলতে পারতেছি না। এখন ভাইয়া যেহেতু বলছেন, রুবেল হাসান ভাইয়া, যদি কোনো রেফারেন্স থাকে আমাকে একটু দিয়েন, কেমন? জি। হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আচ্ছা, আর অ্যানুয়াল হচ্ছে মিটিংটা কতদিনের মধ্যে ডাকতে হয়? অ্যানুয়াল জেনারেল মিটিং, প্রথম অ্যানুয়াল জেনারেল মিটিংটা ডাকতে হয় মানে যদি সেটা কোম্পানি প্রথমবার হয়, হ্যাঁ, ধরেন আপনার কোম্পানি মাত্র ফরমেশন করছে, তাহলে সেটা 18 মাসের মধ্যে রাখতে হয়। যদি 18 মাসের মধ্যে যদি আপনি একবার অ্যানুয়াল, মানে 18 মাসের মাথায় গিয়ে আপনি যদি এজিএম করেন, তাহলে এট এ টাইম 2 বছরের এজিএম হয়ে যাবে। মানে মানে 1 বছর 18 6 মাস। মাস, 1 বছর 6 মাস। হ্যাঁ, যদি আপনি 18 মাসের মাথায় এজিএম করেন, তাহলে এট এ টাইম 2 বছরের এজিএম হয়ে যাবে। আর এমনিতে প্রতি গ্রেগরিয়ান ক্যালেন্ডারে, মানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলা হয় জানুয়ারি থেকে ডিসেম্বরকে, এটাকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তো প্রতি গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এজিএম হবে একবার। কতবার? একবার। একবার। কিন্তু একবার। ওই গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানে একবার হইলেও ঠিক আছে, তো আগের বছরের এজিএম এর সাথে পরের বছরের এজিএম এর গ্যাপ হইতে পারবে 15 মাস। কতদিন? 15 মাস। 15 মাস। তো চাইলে পরবর্তীতে আরজেসি এর অনুমতি নিয়ে আরো সময় বাড়ানো যায়। কিন্তু আরো কতদিন সময় বাড়ানো যায়? সাব্বির আহমেদের তো মনে 1 মাস। আছে? এক এক মাস। 1 মাস বাড়ানো যাবে। হ্যাঁ, 1 মাস বাড়ানো যায়। আচ্ছা। এখন যদি 1 মাস বাড়াইলেন, এবার সেটা যদি ধরেন আপনার, আমরা বলছিলাম কি 15 মাসে জিএম হবে, বলছি না? তাইলে 1 মাস বাড়ানো যাবে, তাও বলছি। কিন্তু সেটা যদি 15 মাসে জিএম করতে গেলে যদি 31 ডিসেম্বরকে ক্রস করে ফেলে, তাহলে কিন্তু এজিএম এর সময় আর 15 মাসের মাথায় হইতে পারে না। তার থেকে সর্বনিম্ন সময় যেটা, মানে যে সময় 31 ডিসেম্বর পড়ে যাবে, ওই সময় এজিএমটা করে ফেলতে হবে। ক্লিয়ার? জি জি জি। এগুলো লেখা আছে কোথায়? হ্যাঁ, এজিএম ডাকার মানে এজিএম ডাকার হচ্ছে নির্দিষ্ট ডেট থাকে না যে এতদিনের মধ্যে এজিএম করতে হবে বা এরকম, বা মিটিং মিটিং এর সময়টা। তো আমি তো এগুলো বলতেছি, 15 মাস সামনে আছে, এই বইতেই আছে সামনে। এগুলা বইতে আছে, সামনে আছে, এগুলা সামনে সামনে গেলে পাবো যদিও, বাট এখানে স্ট্যাচুটরি মিটিং বোঝাইতে গিয়ে এজিএম এর কথায় আসছি। ঠিক আছে। আচ্ছা, এজিএম মোটামুটি এগুলো তো সব এতক্ষণ ধরে কি বললাম যে কতদিনে ডাকতে হয় না হয়, এগুলো তো সব বলে দিছি। একটা এজিএম ডাকার পরবর্তী 15 মাসের ভিতরে আরেকটা এজিএম হইতে হইব, তবে সেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ক্রস করতে পারবো না। এগুলো তো আমি বলেই দিছি, তাই না? তো জি। এইগুলোই তো সময়। আর এরপরে হচ্ছে যে আপনার এবার গেল এজিএম গেল, এরপরে হচ্ছে একটা হচ্ছে স্ট্যাচুটরি মিটিং। স্ট্যাচুটরি মিটিং একটা কোম্পানিতে কত, মানে বছরে কতবার হয় বলেন তো স্ট্যাচুটরি মিটিং? একবার। বছরে একবার হয়? না না, কোম্পানি গঠনের পর একবারই হয়। সারা জীবনে একবারই হয়। তার মানে একটা কোম্পানি জি। গঠনের পর, একটা পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের পর জীবনে একবারই হয় স্ট্যাচুটরি মিটিং, জীবনে একবার। ঠিক আছে। জি। আর এছাড়াও আছে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং। এটা নিয়ে গতবার পরীক্ষা প্রশ্ন আসছিল। আমাদেরই একটা স্টুডেন্ট, উনি আবার যদিও পিএল এ আছে, আমাদের এখানে পড়তেছে, ওনার পাস হয়ে গেছে, বেরিয়ে এসে আমারে ফোন দিল যে দাদা, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর খরচ কে নির্বাহ করে? ডিরেক্টর না? তো আমি কইলাম যে ঘটনা তো ঘটে গেছে। এখন ঘটনা হচ্ছে কি, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং কারা ডাকে? এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ডাকে, ধরেন শেয়ার হোল্ডাররা ডাকলো। তো শেয়ার হোল্ডাররা কোন শেয়ার হোল্ডাররা ডাকতে পারবে? যাদের 10%, মানে মোর দেন 10% পেইড আপ ক্যাপিটালের ওনার যারা, তারা শেয়ার এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ডাকতে পারে। ঠিক আছে। এখন সে একজন ব্যক্তি, সে যদি একা যদি একটা কোম্পানির 10% পেইড আপ ক্যাপিটাল ওন করে, তাহলে সে একাই এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং বা ইজিএম ডাকতে পারে। কিন্তু যদি সেটা না করে, তাহলে ধরেন
3 জন মিলি করলো বা 5 জন মিলি করলো, তো 5 জন মিলে একসাথে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ডাকতে পারে। এটার খরচ নির্বাহ করে কারা? যারা ডাকতেছে তারাই। বুঝতে পারছেন? জি। কিন্তু যদি ওই মিটিংটা নির্দিষ্ট সময়ের মধ্যে না হয়, এটা সময় দেওয়া আছে, আমরা সামনে গেলে পাবো। এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর এটা হচ্ছে 81, 82, 83 নাম্বার সেকশন 84, ঠিক আছে। 81-তে হচ্ছে এজিএম সংক্রান্ত সেকশন, এজিএম ঠিক মতো না করলে শাস্তি সংক্রান্ত সেকশন 82, তারপরে স্ট্যাচুটরি মিটিং সংক্রান্ত সেকশন হচ্ছে 83, আর এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং সংক্রান্ত সেকশন হচ্ছে 84। তো ওইখানে হচ্ছে সবকিছু বলা আছে। 84 নাম্বার সেকশনে গেলে আমরা পড়বো, আমরা সামনে গেলে পড়বো। জাস্ট এটা বলার জন্য তিনটা মিটিং সম্পর্কে একটা ধারণা দিয়ে গেলাম এই জায়গায়, ঠিক আছে। এবার আসেন ডিফারেন্স বিটুইন পার্টনারশিপ এন্ড কোম্পানিজ। কোম্পানি আর পার্টনারশিপের কি মানে কি পার্থক্যটা আছে এটা। তো পার্টনারশিপ ব্যবসায় কতজন মিলে গঠন করা যায়? এটা যদি জেনারেল পার্টনারশিপ হয় তাহলে হচ্ছে 20 জন, আর যদি লিমিটেড মানে সরি ব্যাংকিং না 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 পার্টনারশিপ হয় না, তাহলে হচ্ছে মিনিমাম 10 জন। কতজন মিলে কইছি আগে, তো দুইজন। মিনিমাম হচ্ছে গঠন 2 জন। করা যায় মানে 2 জন, তাই না? 2 জন মিলে গঠন করা যায়। কিভাবে গঠন করা যায় পার্টনারশিপ? মৌখিক হতে পারে, চুক্তির চুক্তির ভিত্তিতে। মাধ্যমে হতে পারে। মানে চুক্তির ভিত্তিতে। মৌখিক মানে তো চুক্তি ভাই। মৌখিক হইতে পারে জি। মানে হচ্ছে মানে- আপনাকে বলতে হবে যে চুক্তির ভিত্তিতে। চুক্তি কত ধরনের হইতে পারে? 2 ধরনের। 3 ধরনের। চুক্তি কত ধরনের হইতে পারে? 3 দুই ধরনের। হ্যাঁ, তাহলে 3 ধরনের কি কি? একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে লিখিত, আর একটা হচ্ছে লিখিত ও নিবন্ধিত, ঠিক আছে। একটা হচ্ছে মৌখিক, আপনি মুখে মুখে করছেন। একটা হচ্ছে লিখিত, আপনি লিখে করছেন। আর একটা হচ্ছে লিখিত, এবং ওই লিখিত চুক্তিটা আপনি যদি আরজেএসসি-তে গিয়ে, অর্থাৎ রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্ম, ওইখানে গিয়ে নিবন্ধন করে আসেন, তাহলে হয়ে যাবে লিখিত ও নিবন্ধিত, ঠিক আছে। তাহলে এখন আপনি বলতে পারেন ভাই লিখিত তাহলে এবং কি বললেন? নিবন্ধিত, লিখিত এবং নিবন্ধিত, রেজিস্টার্ড, ঠিক আছে। রিটেন এন্ড রেজিস্টার্ড। একটা হচ্ছে ওরাল ডিড, আর একটা হচ্ছে রিটেন ডিড, আর একটা হচ্ছে রিটেন এন্ড রেজিস্টার্ড ডিড, ঠিক আছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আসেন। তাহলে এবার আমরা বলছি সংখ্যার কথা। সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 জন, আচ্ছা ফাইন। এবার সর্বোচ্চ কত? সেটা যদি ব্যাংকিং অংশীদারি হয়, মানে ওই যে অংশীদারি ফার্মটা করবে ওইটা যদি ব্যাংক হয়, ব্যাংক ব্যবসা হয়, তাহলে হচ্ছে 20 জন সর্বোচ্চ। 20 জন। আর সেটা যদি ব্যাংক না হয় অন্য কোনো কিছু হয়, তাহলে হচ্ছে কতজন? 10 জন 10 জন। ব্যাংকিং এর ক্ষেত্রে হচ্ছে 10 না জন। না, আমার না মনে না ভুল হয়েছে। ভাইয়া, ব্যাংকিং এর ক্ষেত্রে আমার তো ভুল 10 হয়েছে, আমার জন। ভুল হয়েছে। হ্যাঁ, বলতেছি। হ্যাঁ, ব্যাংকিং এর ক্ষেত্রে 10 জন। ব্যাংক হইলে 10 জন, আর ব্যাংক ছাড়া হচ্ছে 20 জন। ব্যাংক হইলে 10 জন, 20 জন। ব্যাংক ছাড়া কত? 20 ব্যাংক জন। ছাড়া হলে 20 জনের 20 বেশি জন। নয় আর কি। হ্যাঁ, এই তো 20 জনের বেশি নয়, মানে সর্বোচ্চ বলতেছি আর কি জি আমরা, তাই জি না? ভাইয়া, জি ভাইয়া। তো সর্বোচ্চ সদস্য সংখ্যা ব্যাংক হইলে 10 জন, আর ব্যাংক ছাড়া 20 20 জন। জন। 20 জন। শেষ। এবার আসেন, এখানে মিনিমাম ডাকাবো নাম্বার কোনটা? গেল, ম্যাক্সিমাম নাম্বার গেল। এখানে ডাকাবো কোনটা? লিগ্যাল আর স্ট্যাটাস। কোম্পানির তো আমরা প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, মিনিমাম নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার সব বলেই দিছি, তাই না? ওইটা আগের পেজে বলছিলাম। জি। এবার আসেন লিগ্যাল স্ট্যাটাস। তো কোম্পানি যেমন আলাদা লিগ্যাল স্ট্যাটাস আছে, তারা নিজ নামে ব্যবসা করতে পারে, ঠিক আছে। তাদের কৃত্রিম ব্যক্তি সত্তা আছে, হ্যাঁ, যেটা কিনা আপনার একটা পার্টনারশিপের নাই। তারা নিজ নামে একটা পার্টনারশিপ কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী না। ওয়ারাস এ কোম্পানি, মানে একটা কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা অধিকারী, সে নিজ নামে পরিচালিত, সে আলাদা করে বোর্ড দিতে পারে, যেটা একটা পার্টনারশিপ দিতে পারে না, তাকে আলাদা এক্সিস্টেন্স হিসেবে ধরা হয় না। এরপরে কি? অথরাইজড মেম্বার। এরপরে কি দেখেন, অথরিটি অফ মেম্বার। তো এখানে বলছে দ্য প্রপার্টি অফ পার্টনার ইজ জয়েন্টলি দ্য প্রপার্টি অফ পার্টনার। অর্থাৎ এখানে প্রত্যেকটা পার্টনারশিপের যে প্রপার্টিটা আছে, এটা ধরে নেওয়া হবে যে যতজন এখানে পার্টনার আছে সবাই এটার জয়েন্টলি, এটার জন্য কি ওনারশিপে আছে, জয়েন্টলি ওনারশিপে আছে, ঠিক আছে। আর কোম্পানির ক্ষেত্রে হচ্ছে কি, একটা কোম্পানির একজন শেয়ার হোল্ডার যতটুকু শেয়ার কিনছে সে ততটুকুর ওনারশিপে আছে, এর বাইরে আর কোনো ওনারশিপে সে নাই, ঠিক আছে। এবার হচ্ছে কন্ট্রাকচুয়াল ক্যাপাসিটি। একটা শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি ক্যান এন্টার ইনটু কন্ট্রাক্ট উইথ দ্য কোম্পানি। তার মানে কি, ধরেন আমার একটা কোম্পানি নাম হচ্ছে নোবেল প্রফেশনাল একাডেমি লিমিটেড। ওই কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে কে আছে? ধরেন ইকরা ইশরাত শাহরিয়ার আছে, কিংবা আখি আলমগীর আছে, যাই হোক যারা আছে, ওনারা আলাদা করে পানির ব্যবসা করে। কিসের ব্যবসা করে?
পানির ব্যবসা। পানির ব্যবসা করেন। এখন আমার কোম্পানির এজিএম এখন উনি বলতে পারে যে ভাইয়া এজিএম এ তো পানির বোতল লাগবো, তাহলে আমরা এক কাজ করি, কোম্পানির সাথে আমি একটা বিজনেস কন্ট্রাক্ট করি। উনি কিন্তু এই কোম্পানির শেয়ার হোল্ডার, তো উনি শেয়ার হোল্ডার হয়েও কোম্পানির সাথে বিজনেস কন্ট্রাক্ট করতে পারবে, কারণ ওনার পানির ব্যবসাটা ওনার আলাদা। কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে এই জিনিসটা পারবে না। বোঝা গেছে? মানে পার্টনার কখনো তার বিজনেসের সাথে কন্ট্যাক্ট করতে পারে না, হোয়ারএজ শেয়ার হোল্ডার তার বিজনেসের সাথে কন্ট্যাক্ট করতে পারে। বোঝা গেছে? জি। ক্লিয়ার তো? মানে এক হ্যাঁ। কথায় কোম্পানির শেয়ার হোল্ডাররা নিজের ঘরে নিজে ব্যবসা করতে পারবে, কিন্তু কিন্তু ভাইয়া পার্টনারশিপেরটা যদি পারতো না। পার্টনারদের সম্মতি নেয় তাহলে পারবে না? না, তাও পারবে না, কারণ এখানে প্রফিট মেকিং কোনো কিছু আপনি ব্যবসা থেকে করবেন এরকম কিছু পারবেন না, বুঝছেন? আচ্ছা। প্রফিট মেকিং কোনো কিছু তো আপনি তো আপনার ব্যবসায়ের থেকে প্রফিট মেকিং করতেছেন। বোঝা গেছে? এটা নিয়ে আমরা যখন পার্টনারশিপে যাব তখন এটা আরো ডিটেলস আলোচনা করব। আবার কোনো এলাকায় গেলে কারো অনুমতি নিতে হবে, এখানে কিছু বিষয় আছে, এটাকে ইমপ্লয়েড অথরিটি বলে। তারপর ইমপ্লয়েড অথরিটিকে আবার এক্সপ্লিসিট করা যায়, আবার ইমপ্লয়েড অথরিটি মানে অর্থাৎ এক্সটেনশন করা যায়, আবার ইমপ্লয়েড অথরিটিটাকে রদও করা যায়, মানে কমাই ফেলা যায়। এগুলো নিয়ে আমরা পড়বো যখন আমরা পার্টনারশিপে যাব। এবার হচ্ছে কন্ট্রাকচুয়াল ক্যাপাসিটি। The shareholder of a company can enter into contract with the company and can be an employee of the company. ওই যে এটা তো আমি বলে দিছি যে কন্ট্রাক্টে যেতে পারে, পার্টনার্স ক্যান কন্ট্রাক্ট উইথ আদার পার্টনার বাট নট উইথ দ্য ফার্ম অ্যাজ এ হোল। অর্থাৎ পার্টনারশিপে ধরেন আপনি পানির ব্যবসা করেন, আমি আমার কোনো একটা অনুষ্ঠান আছে, ওইখানে আপনি চাইলে আমার সাথে বিজনেস করতে পারবেন, কিন্তু আপনি বিজনেসের সাথে বিজনেস করতে পারবেন না। কিন্তু কোম্পানির বেলায় আপনি পানির ব্যবসা করেন, আপনি একজন শেয়ার হোল্ডার, আবার আপনি মানে এই কোম্পানিরই শেয়ার হোল্ডার, আবার আপনার আলাদা পানির ব্যবসা আছে। তা আপনি চাইলে কোম্পানির পানি লেগলে কোম্পানির সাথে কন্ট্রাক্টে আসতে পারেন, বিজনেস কন্ট্রাক্টে। এবার আসেন কোম্পানি টু ম্যানেজমেন্ট। কোম্পানি আর একটা পার্সন টু পার্সন। না না, ধরেন নোবেল প্রফেশনাল একাডেমি এটা একটা কোম্পানি, কেমন? জি। আর আপনি হলেন এই কোম্পানির একজন শেয়ার হোল্ডার, আপনি হলেন এই কোম্পানির কি শেয়ার হোল্ডার। এখন আপনি পানির বিজনেস করেন, তো নোবেল প্রফেশনাল একাডেমিতে যখন পানির দরকার হবে, আপনি হয়তোবা বলতে পারেন যে ভাইয়া পানির দরকার হলে আপনি বাইরে থেকে কেন কিনবেন? আপনি মানে ওই ভাইয়া না, মানে এখন তো আপনি আমার সাথে ডিল করতেছেন, আপনি কার সাথে ডিল করতেছেন? আপনার সাথে কোম্পানির সাথে। কার সাথে? কোম্পানি, হ্যাঁ কোম্পানির সাথে। তো কোম্পানির সাথে আপনি ডিল করতেছেন যে কোম্পানির যদি কোনো কারণে পানির বোতলের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা পানির বোতল সাপ্লাই দিবেন। ঠিক আছে? ক্লিয়ার? জি। ওকে। এরপরে কি হচ্ছে? এরপরে হচ্ছে আমাদের এবার যদি ধরেন নোবেল প্রফেশনাল কনসালটেন্সি, কেমন? এটা হচ্ছে একটা পার্টনারশিপ ফার্ম, এটা হচ্ছে একটা কি পার্টনারশিপ ফার্ম। এখন আপনার যদি আপনি হইলেন এইখানে একটা পার্টনার, এখন আপনি পানির বিজনেস করেন, তা আপনার যদি কোনো কারণে পানি মানে ওই ফার্মের যদি কোনো কারণে পানির দরকার হয়, আপনি চাইলে ওই ফার্মের সাথে বিজনেস কন্ট্রাক্ট করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি ওই ফার্মের পার্টনার। ঠিক আছে? বাট কোম্পানির বেলায় আপনি সেটা পারবেন শেয়ার হোল্ডার হয়েও। এবার বুঝতে পারছেন? জি হ্যাঁ। আচ্ছা, এবার আসেন ম্যানেজমেন্ট। তো এখানে বলছে যে কোম্পানি ইজ ম্যানেজ বাই, এটা অপশন আসতে পারে, অনেকবার আসতে দেখা গেছে। কোম্পানি কাদের দ্বারা ম্যানেজ করা হয়? অপশন এ বোর্ড অফ ডিরেক্টর, অপশন বি হোল টাইম ডিরেক্টর, অপশন সি ম্যানেজিং ডিরেক্টর, অপশন ডি ম্যানেজার। তো উত্তর তো চারোটাই, তাই না? বোর্ড অফ ডিরেক্টর। না, উত্তর চারোটাই। কেন বোর্ড অফ ডিরেক্টর? এই যে বোর্ড অফ ডিরেক্টর অর হোল টাইম ডিরেক্টর অর ম্যানেজিং ডিরেক্টর অর ম্যানেজার, সবাই কি কোম্পানির ম্যানেজ করার দায়িত্ব থাকে। ঠিক আছে? আর এই শেয়ার হোল্ডার ক্যানট পার্টিসিপেট ইন দ্য ম্যানেজমেন্ট, শেয়ার হোল্ডার ম্যানেজমেন্টে পার্টিসিপেট করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে কোনো ধরনের ডিরেক্টর হয়। সে ডিরেক্টর হওয়ার পরে দেনই সে শুধুমাত্র এটা করতে পারে। এবার আসেন লেন্থ অফ এক্সিস্টেন্স। এ কোম্পানি হ্যাজ পারপেচুয়াল সাকসেশন। পারপেচুয়াল সাকসেশন এখানে লেখা আছে 254 নাম্বার এমসিকিউ, মানে এটা আপনারা আমার বইয়ের 254 নাম্বার এমসিকিউটা দেখা গেছে প্রতিবার পরীক্ষা যদি 100 জন দেয় তার মধ্যে 20 থেকে 25 জনের আসে, 100 জনে 20 থেকে 25 জনের আসে। এখন হয়তো একটু রেশিও কমে গেছে, বাট ওই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, 254 নাম্বার এমসিকিউ। তো পারপেচুয়াল সাকসেশন মানে কি বলছে? পারপেচুয়াল সাকসেশন মানে হচ্ছে একটা কোম্পানির শেয়ার হোল্ডারদের যা কিছু হয়ে যাক না কেন, যত কিছু হয়ে যাক না কেন, ওই কোম্পানির কোনো কারণে বন্ধ হয়ে যাইব না, সেটা চলতে থাকবে। এটাই হচ্ছে পারপেচুয়াল সাকসেশন। ক্লিয়ার? আমরা একটা ওইখানে একটা উদাহরণ দেয়া আছে যে ধরেন একটা কোম্পানির সকল শেয়ার হোল্ডার মিলে প্লেনে করে কোথাও যাচ্ছে, প্লেনটা বোমা ফাইটা সব মারা গেছে, শেষ। তাহলে ওই কোম্পানি কি হইব? ওই কোম্পানি কি মরে যাইব?
ওই কোম্পানি কি সরকারের অধীনে চলে যাবো না কি হয়ে যাবো মানে এইগুলা, বা অর্থাৎ দেউলিয়া ঘোষণা করে দেওয়া হইব, এরকম টাইপের কিছু লেখা আছে অপশনের মধ্যে। এখানে বিষয়টা হচ্ছে কোম্পানির নিজের জায়গা থাকবে, কোম্পানির কিছুই হবে না। আর এটাকে বলা হচ্ছে পারপিচুয়াল সাকসেশন, মনে থাকবে। জি ভাইয়া। আর এরপরে এগুলা যা আছে এগুলা সব ছোটখাটো জিনিস, তো এগুলো আপনি একবার দেখলে পারবেন, বা ওইখান থেকে খুব একটা আসতে দেখা যায় না। এবার আসেন কনভার্সন অফ প্রাইভেট লিমিটেড ইন্টু পাবলিক লিমিটেড কোম্পানি বা পাবলিক কোম্পানি। একটা কোম্পানি সেটা যদি প্রাইভেট লিমিটেড হয়ে থাকে, সেটাকে যদি পাবলিকে রূপান্তর করতে হয় তাহলে কি করতে হবে? ওই কোম্পানিকে প্রথমত 7 জন শেয়ার হোল্ডার লাগবে। কতজন? 7 জন। 7 জন। যদি 7 জন হয় তাহলেই শুধুমাত্র সেটাকে পাবলিকে রূপান্তর করা যাবে, আদারওয়াইজ যাবে না। সেটাকে কি পরিবর্তনের মাধ্যমে রূপান্তর করা যাবে? অল্টারিং ইট আর্টিকেল পরিবর্তন করার মাধ্যমে, ঠিক আছে। এবারে কি বলছে? আন্ডার ক্লজ অফ সাবসেকশন 1 অফ সেকশন 2 অফ দ্য কোম্পানি অ্যাক্ট, যেটা হচ্ছে আপনার কোম্পানিজ অ্যাক্টের সেকশন 2 এর সাবসেকশন 1 এ যেভাবে বলা আছে ওইভাবে করে করতে হবে। ক্লিয়ার? ভাই এটা আরেকবার একটু রিপিট করবেন? মানে একটা কোম্পানিকে যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে ওইটা, সেটাকে যদি পাবলিকে বানাইতে হয় তাহলে এই জিনিস, আচ্ছা সরি, এখানে একটা বিষয় আছে, নো লঙ্গার ইনক্লুড, মানে সেখানে 7 জন হইতে হবে মিনিমাম শেয়ার হোল্ডার, এবং সাবসেকশন 1 আর সেকশন 2 এর সাবসেকশন 1 অনুসারে পারবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, এটা এই যে সাবসেকশন 1 অফ সেকশন 2, এটা তাইলে কোন কোম্পানিটাই এই সেকশন অনুসারে থাকে? প্রাইভেট কোম্পানি এই সেকশন অনুসারে গঠিত হয়। কোন কোম্পানি? প্রাইভেট কোম্পানি ভাইয়া। প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো পাবলিক লিমিটেড কোম্পানি যদি হইতে হয় তাহলে এই জিনিসটা থাকবে না। তো নো লঙ্গার ইনক্লুড দ্য প্রভিশন হুইচ আন্ডার ক্লজ অফ সাবসেকশন 1 অফ সেকশন 2 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট, অর্থাৎ যেটা কোম্পানিজ অ্যাক্টের সেকশন 2 এর সাবসেকশন 1 অনুসারে থাকে না, থাকতে পারবে না, কারণ এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্লজ। তো আমি যদি পাবলিকে যাইতে হয় তাহলে আমাকে এই সেকশন থেকে বের হয়ে আসতে হবে। ক্লিয়ার? জি। ওকে। এরপরে কি বলছে? কনভার্সন অফ পাবলিক ইনটু প্রাইভেট। এবার পাবলিক কোম্পানি থেকে যদি প্রাইভেট কোম্পানি হয় তাহলে সেক্ষেত্রে নট মোর দ্যান 50 মেম্বার্স হইতে হবে। তার মানে যদি মেম্বারের সংখ্যা বেশি থাকে তাহলে কমাই ফেলতে হবে, আর যদি কম থাকে তাহলে তো হইলো। আর এবং সেটা করা হয় কিভাবে? বাই পাসিং স্পেশাল রেজলিউশন পাস করার মাধ্যমে, এবং সেটাও কি অল্টার করে? অল্টারিং আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল মানে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। তো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটাকে পরিবর্তন করার মাধ্যমে, তাহলে দুইটা কোম্পানি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন পরিবর্তন করার মাধ্যমে একটা মানে পাবলিক থেকে প্রাইভেট অথবা প্রাইভেট থেকে পাবলিকে রূপান্তরিত হতে পারে। ক্লিয়ার? জি। ওকে। এবার হচ্ছে ইফ দ্য কোম্পানি হ্যাজ সিকিউরড ক্রেডিটর, তাহলে যদি ওই কোম্পানিতে সিকিউরড ক্রেডিটর থাকে, সিকিউরড ক্রেডিটর কারা? ধরেন আপনি তো এতদিন পাবলিক আছিলেন না? এখানে কি বলছে? পাবলিক টু প্রাইভেট বলছে, তাই না? তার মানে আপনি এতদিন কি ছিলেন? পাবলিকে ছিলাম। আপনি যদি পাবলিকে থেকে থাকেন, এখন যদি আপনার, তার মানে দেখা গেছে আপনি যখন পাবলিকে ছিলেন তখন আপনি যদি বন্ড বা ডিবেঞ্চার এগুলা যদি জনগণের উদ্দেশ্যে বিক্রি করেন, তাহলে ওরা আপনার সিকিউরড ক্রেডিটর না? জি। বাইরের থেকে টাকা পয়সা নিতেছেন, লোন নিতেছেন, তো এগুলা সিকিউরড ক্রেডিটর। এই সিকিউরড ক্রেডিটরদের অনুমতি ছাড়া আপনি কখনো পাবলিককে প্রাইভেটে রূপান্তর করতে পারবেন না। বোঝা গেছে? জি ভাইয়া। মানে যারা বন্ড হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার আপনার কোম্পানির আছে, তারা যতক্ষণ না পর্যন্ত আপনাকে অনুমতি দিচ্ছে যে হ্যাঁ আপনি এখন পাবলিককে প্রাইভেটে রূপান্তর করতে পারেন, তার পূর্ব পর্যন্ত আপনি কখনোই এটা পারবেন না। ক্লিয়ার এবার? আচ্ছা, ব্যাংকও তো ক্রেডিটার, তাহলে কি ব্যাংকেরও পারমিশন লাগবে? যদি সিকিউরড ক্রেডিটর হয়, হ্যাঁ লাগবে। ধরেন আপনার কোন একটা জামানত নিয়ে ব্যাংক আপনাকে দিছে, ঠিক আছে, তো ব্যাংকেরও পারমিশন লাগবে। ক্লিয়ার? সিকিউরড ক্রেডিটার মানে কি, একটু আবার বলবেন? মানে কোন একটা সিকিউরিটির বিনিময়ে যারা আপনার ক্রেডিটর হয়েছে তারা। ওকে, বুঝতে পারছেন? আবার যেমন ধরেন আপনি কি করছেন, যারা আপনাকে বন্ড বা ডিবেঞ্চার, তো বন্ড বা ডিবেঞ্চার এগুলা সিকিউরিটি না? তো সে আপনাকে টাকা দিছে, আপনি তারে বন্ড বা ডিবেঞ্চার দিছেন, ইস্যু করছেন। তো যেগুলা সিকিউর ক্রেডিটর, এখন যদি নর্মাল ক্রেডিটর হয়, যেমন ধরেন আপনি কারো থেকে, মানে আপনার সাপ্লায়ার, যার থেকে আপনি বাকিতে পণ্য কিনে আনছেন, তারা ওদের বেলায় না, ওদের আর অনুমতি লাগবে না। বোঝা গেছে?
বুঝতে পেরেছি, রাইট। এবার হচ্ছে কি কোম্পানি ফরমেশন। তো কোম্পানি ফরমেশনের কথা বলা হয়েছে যে কোম্পানি ফরমেশনের 3টা স্টেজ আছে, একটা হচ্ছে প্রমোশন, একটা হচ্ছে রেজিস্ট্রেশন, একটা হচ্ছে কমেন্সমেন্ট অফ বিজনেস। একটার পর একটা সিরিয়াল অনুযায়ী মাথায় রাখতে হবে। প্রথমে প্রমোশন, তারপরে রেজিস্ট্রেশন, তারপরে কমেন্সমেন্ট অফ বিজনেস। ক্লিয়ার? এবার আসেন, এখানে অনেক কিছু বোঝার আছে। when a company's formed, the promoter need to get that registered with the register of joint stock companies and firm। তার মানে হচ্ছে আপনার প্রমোটারকে, এটা বলি শুনুন, ধরেন আপনি একটা কোম্পানি করতে যাবেন, এখন আপনি তো কোম্পানি সবকিছু বোঝেন না, কেমনে কোম্পানি করতে হয়। বোঝে কে? ধরেন আমি বুঝি। আপনি বলতেছেন যে নোবেল ভাই আমি একটা কোম্পানি করে মানে খুলতে চাচ্ছি, তো আমি যেহেতু কোম্পানি খুলতে যাচ্ছি, সিস্টেম যেহেতু আমি জানি না, আপনি আমাকে কোম্পানিটা খুলে দেন। তাহলে এই যে আমি আপনার হয়ে আপনার জন্য কোম্পানিটা খুলে দিচ্ছি, আমি হচ্ছে প্রমোটার। তাহলে প্রমোটারের কাজ কি? কোম্পানি খুলে দেয়া, কোম্পানি ওপেন করা। সে সবকিছু জানে কেমনে কোম্পানি করতে হয় না করতে হয়। বোঝা গেছে? এখন ধরেন নর্মাল বিষয় আর লতে দেয়া জিনিসটা একটু আলাদা। নর্মাল বিষয়ে আপনি যদি নর্মালি কোম্পানি খুলতে চান, আপনি আমারে প্রথমে টাকা দিতে হইব, আদারওয়াইজ আমি আপনার কোম্পানি খুলে দিব না। কিন্তু লতে বলা আছে যে কোম্পানির প্রথমে যে খরচগুলা হয় ওইগুলা প্রমোটার নিজের পকেটের থেকে দেয়। কি দেয়? নিজের পকেটের থেকে দেয়। এর পরবর্তীতে প্রমোটার এই টাকাটা নিয়ে নিতে হবে। এখন কোম্পানি প্রমোটারের থেকে, আচ্ছা এটা নিয়ে আমি আরো সামনের দিকে আরো বলতেছি, একটু ডিটেলসে বলবো, হয়তো আজকের ক্লাসে বলবো। ফরমেশন এক্সপেন্স, হ্যাঁ এখানেই পড়বে যে কেমনে কি করতে হবে না করতে হবে, বলতেছি। দেখেন আগে দাগায় নি, কারণ সামনে গেলে তাহলে আবার সেই বলা লাগবে, সো এটা আগে দাগায় নি। The Act provides punitive measures for any violation of this under section 222 and is liable to be bound up by the court under section 241। অর্থাৎ এক কথায় যদি কোনো কারণে সেকশন 222 কে লঙ্ঘন করা হয় বা ভায়োলেশন করা হয়, তাহলে সেক্ষেত্রে ওইটা কি হয়? লায়াবল টু বি ওন্ড আপ বাই দ্য কোর্ট। অর্থাৎ ওই কোর্ট কর্তৃক ওই কোম্পানিটাকে ওন্ড আপ করে দেওয়া হয়। ওন্ড আপ মানে কি? লিকুইডেশন মানে লিকুইডেশন করে দেয়া, এক্স্যাক্টলি করে দেয়া হয়। ঠিক আছে? জি এটা বলা আছে কোথায়? সেকশন 241-এর 4-এ। আচ্ছা এবার আসেন ফরমেশন এক্সপেন্স। এই যে এখন আমরা আসি ফরমেশন এক্সপেন্স, মানে আমরা বলছি না যে কোম্পানি গঠনের সময় কার পকেটের থেকে টাকা দেওয়া হয়? অ্যাজ পার ল প্রমোটার নিজের পকেট থেকে দেয়। প্রমোটার নিজের পকেট থেকে দেয়। এখন প্রমোটার যেহেতু নিজের পকেট থেকে দেয়, তো এই টাকাটা প্রমোটার নিতে হইব না আবার? জি ভাইয়া। কারণ কোম্পানি তো প্রমোটারের না, কোম্পানি তো আরেকজনের, তাই না? জি ওকে, ভাইয়া। এখন বলা হয়েছে যে কোম্পানি যদি মানে ফরমেশন খরচের সময় মানে কোম্পানি ফরমেশনের সময় প্রমোটার যে টাকাটা দিবে, এই টাকাটা কার থেকে নিবে? এই টাকাটা নিবে ডিরেক্টরের থেকে। কার থেকে নিবে? ডিরেক্টরের থেকে। কিন্তু সেটা বলা আছে কোথায়? আর্টিকেলে। সেটা বলা আছে কোথায়? আর্টিকেলে বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে বলা আছে। এখন বিষয়টা হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এটা কাদের জন্য দলিল হিসেবে কাজ করে? কোম্পানির সাথে শেয়ার হোল্ডারের। কার সাথে কার? কোম্পানির সাথে শেয়ার হোল্ডার। কোম্পানির সাথে শেয়ার হোল্ডারের কিভাবে কিভাবে করবে এগুলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে বলা আছে। কিন্তু এখন যেহেতু কোম্পানির সাথে শেয়ার হোল্ডারের বিষয়টা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে বলা আছে, তার মানে এখানে যদি আমি বলি কার সাথে কার, মানে এই যে আমরা বললাম যে কোম্পানির প্রমোটারে ডিরেক্টরের থেকে টাকা নিবে, তো তাইলে এখানে তার মানে ডিরেক্টরের সাথে প্রমোটারের সম্পর্ক, তাই না? তো ডিরেক্টরের সাথে প্রমোটারের সম্পর্ক আর্টিকেলে বলা থাকলেও, যেহেতু বলা আছে যে আর্টিকেলটা মূলত কোম্পানির সাথে শেয়ার হোল্ডারদের সম্পর্কের বিষয়গুলোকে লেখা থাকে, তো এটা এখানকার ভিত্তি বা মূল দলিল হিসেবে কাজ করে না। বোঝা গেছে? দেন দেন হুম, তো কোথায় ছিল? বলছি যেহেতু কোম্পানির সাথে শেয়ার হোল্ডারের সম্পর্ক কিভাবে হবে সেটা বলা থাকে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে। ঠিক আছে? আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন হচ্ছে এটার দলিল। তো আমরা বলছি যে প্রমোটার তার খরচ ডিরেক্টরের থেকে নিবে, সেটা বলা আছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে। সেটা বলা থাকলেও যেহেতু এটা কোম্পানির সাথে শেয়ার হোল্ডারদের সম্পর্কের দলিল, ডিরেক্টরের সাথে প্রমোটারের সম্পর্কের দলিল না, তাই এটা বলা থাকলেও এই জিনিসটা ভিত্তিহীন। ওই জিনিসটা কি?
ভিত্তিহীন। ওই জিনিসের জোরে গিয়ে কখনো প্রমোটার ডিরেক্টরের কাছে দাবি করতে পারবে না যে আপনি আমারে টাকা দেন, এটা আর্টিকেলে বলা আছে। মানে এই রেফারেন্স দিয়ে কখনো প্রমোটার গিয়া ডিরেক্টরের পকেট থেকে টাকা বের করতে পারবে না। তাইলে প্রশ্ন হইলো প্রমোটার কিভাবে তার টাকাটাকে আদায় করবে, তাই না? জি। ওকে, তো কোম্পানির একটা এটা বলা আছে যে একজন প্রমোটার চাইলে ওই কোম্পানির ফার্স্ট ডিরেক্টর হইতে পারে। কি হইতে পারে? ফার্স্ট ফার্স্ট ডিরেক্টর। তো সে যদি নিজে ডিরেক্টর হয়ে যায় তাহলে সে তার কোম্পানি থেকে টাকা পকেটে ঢুকাই ফেলতে পারবে না? হ্যাঁ। পারবে। তার ফার্স্ট ডিরেক্টরের বয়সকাল কত বছর? 1 বছর। 1 বছর। তার মানে আমরা বলছিলাম না আজকে ডিরেক্টর পড়ানোর সময় যে প্রথমবার যতজন ডিরেক্টর থাকবো 1 বছর পরে সবাই অটোমেটিক শেষ, মেয়াদ শেষ। তো তার মানে এই 1 বছরের মধ্যে প্রমোটার ওই কোম্পানির ফার্স্ট ডিরেক্টরের মধ্যে একজন হইয়া তার খরচটাকে কোম্পানির থেকে তার পকেটে ঢুকাই ফেলতে পারবে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি কথাটা? ভাইয়া প্রমোটার কি এভাবেই টাকা সংগ্রহ করতে হবে সব সময়? বিষয়টা হচ্ছে প্রমোটার আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে এভাবে টাকা সংরক্ষণ করে না। প্রমোটার টাকা দেয়া ছাড়া কাজই করে না। বুঝতে পারছেন হ্যাঁ, আপনি? জি জি বুঝতে পারছি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সিনারিও। এখন আইন যেটা অনুসারে মানা এভাবে হয় করে না, সংরক্ষণ শুধু করতে শুধু এটা পারবে। কেন আমাদের পড়তে হয়? কি? যেটা মানাই হয় না, শুধু শুধু কষ্ট করে কেন পড়তে হবে আমাদের? না না, এটা তো এখানে না না। এখন আমি একটা কথা আপনাদেরকে বলি, একটা কোম্পানির অডিটর নিয়োগের দায়িত্বে কে থাকে বলেন তো? শেয়ার হোল্ডাররা। শেয়ার হোল্ডাররা। এখন বাস্তবে কি শেয়ার হোল্ডাররা অডিটর নিয়োগ দেয় বলেন? না। কে দেয়? ম্যানেজমেন্ট দেয়। ম্যানেজমেন্ট, বুঝছেন? মানে ম্যানেজমেন্ট যার লগে খাতিল আছে তারে অডিটর বানাই দেয়, শেষ। কিন্তু বানানোর কথা কার? শেয়ার হোল্ডারের। তা আমরা পড়তেছি কি? পড়তেছি শেয়ার হোল্ডার, করতেছে ম্যানেজমেন্ট, তাইলে তো এখন এটা বলে কোনো লাভ নাই। আমি কি বুঝাইতে পারছি? আমরা কি করতেছি কি করতেছি আমরা সবই বলবো আপনাদেরকে। হ্যাঁ ইথিক্স তো অনেক, কিন্তু মানে কয়জন? হ্যাঁ, ওই যে আমি গতকালকে একটা ক্লাসে বলছিলাম না, আচ্ছা থাক এগুলো এখন বলা যাবে না, ক্লাস রেকর্ড হচ্ছে। আমরা ভিতরে গেলে আরো অনেক কিছু জানবো। আচ্ছা দেখেন, ভিতরে গেলে মানে হচ্ছে যারা আমাদের সাথে পেইড মেম্বার হিসেবে থাকবে তারা আর কি। আচ্ছা, তার প্রমোটার, তাহলে এবার প্রমোটার কেমনে তার টাকা উঠাইতে পারবো? ওয়ান অফ দ্য ফার্স্ট ডিরেক্টর হওয়ার মাধ্যমে, আদারওয়াইজ সে পারবো না। ক্লিয়ার? বোঝা গেছে? জি ভাইয়া। এমনিতে প্রমোটার কার থেকে টাকা নিবে এটা লেখা আছে কোথায়? আর্টিকেলে। আর্টিকেলে। ওকে, আর আর্টিকেলটা কিসের জন্য দলিল হিসেবে কাজ করে? শেয়ার হোল্ডারদের সাথে কোম্পানির কোম্পানির। শেয়ার হোল্ডারের মধ্যে। শেয়ার হোল্ডারদের সাথে কোম্পানির। তো যেহেতু ডিরেক্টরের সাথে প্রমোটারের না, সো এটার রেফারেন্স দিয়া প্রমোটার কোনো টাকায় আদায় করতে পারবো না। শেষ। এবার যা আছে সব দাগাইতে থাকেন। দ্য প্রমোটার হ্যাজ নো অটোমেটিক রাইট টু রিকভার হিজ এক্সপেন্স ফ্রম দ্য কোম্পানি ইভেন ইফ কোম্পানি হ্যাজ বেনিফিটেড। অর্থাৎ প্রমোটারের কোনো অটোমেটিক রাইট নেই যেটার মাধ্যমে সে তার এক্সপেন্সটাকে রিকভারি করতে পারবে, যদিও কোম্পানি বেনিফিট হয়। কোম্পানি বেনিফিট হইলেও সে পারবে না। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন উইথ ইউজুয়ালি অথরাইজ দ্য ডিরেক্টর টু রিপে দ্য এক্সপেন্স। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে বলা আছে যে ডিরেক্টর যাতে ওই প্রমোটারের খরচটা দিয়ে দেয়। হ্যাঁ, ইভেন সাচ এ ক্লজ ইন দ্য আর্টিকেল হাউএভার ইজ নট এ কন্ট্রাক্ট হুইচ দ্য প্রমোটার ক্যান এনফোর্স। এটা লেখা থাকলেও প্রমোটার এটাকে এনফোর্স করতে পারবে না, বিকজ দ্য আর্টিকেল অনলি অ্যাপ্লাই অ্যাজ এ কন্ট্রাক্ট টু ডিলিং বিটুইন কোম্পানি অ্যান্ড এ শেয়ার হোল্ডার। কারণ এই মানে আর্টিকেলটা মূলত করা হয়েছে কোম্পানি আর শেয়ার হোল্ডারদের ডিল করার জন্য, ডিরেক্টর আর প্রমোটারের না। তো দেয়ার ইজ নো অবজেকশন ইন ল টু দ্য প্রমোটার বিকামিং ওয়ান অফ দ্য ফার্স্ট ডিরেক্টর। তার মানে লতে কোনো অবজেকশন নাই যে প্রমোটার ডিরেক্টর হইতে পারবো না। তাইলে ফ্রম দিস ভ্যান্টেজ পয়েন্ট হি শুড ইন প্র্যাকটিস বি এবল টু রিকভার ফ্রম দ্য কোম্পানি হিজ ইউজুয়াল প্রিলিমিনারি এক্সপেন্সেস। অর্থাৎ এই জায়গা থেকে সে নিজেকে একজন ডিরেক্টর বানাই ফেলতে পারে, প্রথম ডিরেক্টর, এবং প্রথম ডিরেক্টর হয়ে সে তার টাকাগুলোকে পকেটে ঢুকে ফেলতে পারে। শেষ। ক্লিয়ার? এতক্ষণ ধরে সব মুখে বললাম, আবার এখানে পড়েও বলে দিছি। বোঝা গেছে তো না? জি ভাইয়া। জি ভাই। ওকে, এবার আসেন প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট। তো প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট কাকে বলে? ধরেন এটা একটু মজা করে বলি। ধরেন আপনারা, ধরেন কথার কথা, সাব্বির আহমেদ ভাই তো বাবা হয়েছে, তাই না? সাব্বির আহমেদ ভাই জি ভাই। আর ইমন ভাই, তাহমিদ ইমন ভাইয়ের এখনো বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে নি?
না ভাইয়া বিয়ে করি নাই। এখন ধরেন তাহমিদি সাব্বির আহমেদ ভাই হচ্ছে মাশাআল্লাহ ছেলের বাবা নাকি? জি ভাই আলহামদুলিল্লাহ। আর হইলো যায় তাহমিদ ইমন ভাই কি হইলো এখনো বিয়েই করা নাই, তো তাহমিদ ইমন ভাই ধরে নিছে যে উনি কোন একটা সময় মেয়ের বাবা হইব। আর ওনারা কি করছে, সাব্বির ভাই আর ইমন ভাই ডিল করিয়া লাইলো কি আমার বিয়াই। পোলার লগে আপনার মেয়ের বিয়া দিবি, বুঝছেন? এখন এই ডিল কি হইব? কারণ না ইমন ভাইয়ের বিয়ে হইব কিনা এটারও তো কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? না ভাইয়া। আছে? নাই। তো তার মানে এখানে বিয়ে ইমন ভাই আপনি টেনশন করিয়েন না, আপনার বিয়ে হইব। এই যে দেখেন, এখন আমার হইব কিনা এটারও তো গ্যারান্টি নেই। জি আপনার ভাইয়া। মতো কি করবেন? দেখেন, আচ্ছা, তো বেসিক্যালি কি হলো তাহলে প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট মানে কি? একটা কোম্পানি গঠনই হয় নাই তার আগে কন্ট্রাক্ট করা যায়? না না। ভাইয়া। না করলে এটা কি যৌক্তিক লজিক্যাল? এটা হইতে পারে? এনফোর্স করা যাইবো? ইনভ্যালিড এটা। যাইবো না, তাই না? তো এখানে কথা বলছে কোম্পানি ক্যানট বি বাউন্ড বাই এ কন্ট্রাক্ট হুইচ ওয়াজ মেড অন ইটস বিহাফ বাই এনি পারসন বিফোর দ্য কোম্পানি ইটসেলফ হ্যাড বিন ফর্মড। তার মানে কোন একটা কোম্পানি গঠন করার আগে তার হয়ে কেউ ওই কোম্পানির কন্ট্যাক্ট করতে পারে না। আপনি বলেন যে ভাই এটা কেমনে সম্ভব? এটা কি এমন সম্ভব? অনেক সময় কিছু চতুর ব্যক্তিরা এটা করে থাকে। কিভাবে? ধরেন কথার কথা আমি বলতেছি না যে নোবেল প্রফেশনাল একাডেমি একটা কোম্পানি হবে, বলতেছি কিনা? জি ভাইয়া বলতেছি। এখন আপনারা কি আমারে ট্রাস্ট করেন নাকি করেন না? করি। ধরেন করেন। এখন আমি যদি ট্রাস্টের একটা সুযোগ নেই, যে ধরেন আমি বললাম যে নোবেল প্রফেশনাল একাডেমি তো এই একটা কোম্পানি হবে, তো তাইলে ধরেন এখানে মিস্টার এক্স সে হচ্ছে একটা পাবলিকেশন, বা ধরেন তার ছাপাখানা আছে, পাবলিকেশন না মানে তার ছাপাখানা আছে। তা আমি তাকে বলছি আপনি নোবেল প্রফেশনাল একাডেমির হয়ে 5,000 কপি বই ছাপাই ফেলেন। কি করবেন? ছাপাই ফেলেন, বা কোন একটা কিছু প্যাড খাতা বা কিছু একটা ছাপাই ফেলেন। আমি এই কথা বলছি। সে বলছে যে এই কথা কে বলছে? মানে সে দেখলো যে নোবেল শাহ এই কথা বলছে, তাই না? তো সে নোবেল শাহের কথায় 5,000 কপি, বা ধরেন 5,000 কম হয়ে গেছে, 50,000 কপি সে ছাপাই ফেললো, ক্যালেন্ডার ছাপাই ফেললো। কি ক্যালেন্ডার? ছোট টেবিল ক্যালেন্ডার থাকে না? জি ভাইয়া। থাকে। সে ধরেন ছাপাই ফেলছে, ফাইন। এবার ছাপাই ফেলার পরে কয়দিন পরে এবার আমি যদি বলি ভাই কোম্পানি তো হইতো না, কিংবা ধরেন কোম্পানি হইছে, হওয়ার পরে সে এবার আমার আসে বললো যে ভাইয়া 50,000 কপি ক্যালেন্ডার আমি কোথায় পাঠাবো? আমি যদি তারে বলি ভাই 50,000 কপি ক্যালেন্ডার কিসের? সে যদি বলে আপনি না বলছেন ভাই আপনার কোম্পানি হইব এটার জন্য ক্যালেন্ডার ছাপাইতে বলছেন, আমি তো ওই ক্যালেন্ডার ছাপাই ফেলছি। তাই বলবো ওমা, কোম্পানি কি এখনো হইছেনি? আপনি এর আগে ছাপাইছেন কেন? আমি কি আপনারে কইছি? এখন আমি জানি না, আমি ক্যালেন্ডার নিতে পারতাম না, শেষ। এখন তাইলে সে বিপদে পড়ে যাবো না? জি ভাইয়া। যাবো কিনা? এখন ধরেন 50,000 কপি ক্যালেন্ডার ছাপানোর জন্য প্রত্যেকটাতে 10 টাকা করে খরচ হয়েছে, তাইলে টোটাল কস্ট কত টাকা? 5 লাখ টাকা নাকি? হ্যাঁ ভাই 5 লাখ। হ্যাঁ, 5 লাখ টাকা। এখন এবার আমি কি করলাম, কাঞ্চন দে ভাইয়ারে পাঠাই দিলাম ওইখানে, যে দাদা আপনি একটা কাজ করেন, আপনি ওদেরকে একটা ফোন দেন। কারে ফোন দিত? ওই যে এক্স যে কিনা ছাপাইছে, তারে ফোন দিয়ে বলবে যে কি অবস্থা ভাইয়া? এক্স তো বলবে যে ভাইয়া আমার তো খুব অবস্থা খারাপ, আমার তো এইভাবে এত টাকার ক্যালেন্ডার ছাপাই রাখছি, এখন ক্যালেন্ডার তো কয় সে নিত না। এবার আমি কাঞ্চন দে দাদাও আমার লোক। তা আমি কি করছি, ওনারা বললাম যে তাইলে এক কাজ করেন, ওনারা এবার অফার করেন, আচ্ছা ভাই ছাপাই তো ফালাইছেন, কি আর করা, এখন কেউ তো নিত না, তাইলে 5 লাখ টাকার ক্যালেন্ডার আমি তা আপনি চাইলে নিতে পারি, এর দুরুপকার আমি করতে পারি। এখন 5 লাখ টাকা তো হয়েছে এর লাভ সহ 5 লাখ টাকা, তাই না? কারণ আমি যদি নিজে কিনতে যাই, নোবেল শাহ যদি নিজে ওই 5 লাখ টাকার ক্যালেন্ডার কিনতে যায়, তাহলে তার 5 লাখ টাকাই দেওয়া লাগবে। তা আমি যদি কাঞ্চন দে দাদারে পাঠাই দিই যে দাদা আপনি যান, গিয়া বলেন যে ভাই কেউ তো নিত না, দেখেন মার্কেটে কেউ নিবনি, যান, আপনার কথা চিন্তা করে আমি 2 লাখ টাকা দিয়ে সব কিনে নিতেছি, শেষ। বোঝা গেছে? তো তার মানে কি, সে ধরা খেয়ে গেল না? বুঝতে লাভ পারছি। হইছে এখানে কার? এখানে লাভ মূলত কার হয়েছে বলেন? কাঞ্চনদের। না না, না কাঞ্চন না না, দাদা আমার লোক, নাম বলা যাবে না লাভটা ভাইয়া। আমার নাম। না। হয়েছে ভাই আপনার। কাঞ্চন দাদা তো এগুলা কি নেয় না আবার আমার কাছে রাখি দেবো, বুঝেন নাই? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝতে পারছেন? এটা খুব জটিল চিন্তা ভাবনা। তো এটা হচ্ছে যে কাঞ্চন দাদারে দিয়ে আমি কিনাইছি, কিন্তু এটা হচ্ছে সচরাচর গার্মেন্টস ফ্যাক্টরি গুলার ক্ষেত্রে হয়। ধরেন আমি এগুলা হয়, এগুলা বাংলাদেশে কিছু ঘটনা ঘটছে, এগুলা অ্যানালাইসিস করলে টের পাইবেন আর কি। ধরেন অনেকে আছে বিশ্বাসের বসে হাজার হাজার কোটি টাকার গার্মেন্টস আপনার বানাই ফেলছে। এখন বানাই ফেলার পরে এই গার্মেন্টস তো যে বলছে কিনবে, সে যদি পরে মুখ ফিরে নেয়, তখন অন্য কারো মাধ্যমে ওই গার্মেন্টস গুলো কিনানো হয়েছে, কিনাইয়া আবার নিজে সিল মারা ওইগুলো বেচা হয়েছে, বুঝছেন?
এভাবে করে যারা চতুর ব্যক্তি তারা যারা সহজ সরল তাদেরকে ঠকায়। বুঝতে পারছেন কি হলো? আমরা কি ক্লিয়ার? তো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে একটা কোম্পানি ফরমেশন হওয়ার আগে ওই কোম্পানির সাথে কোনো কন্ট্রাক্ট করা যাবে না, যদি করেন এটার কোনো ভিত্তি নেই। বোঝা গেছে? এই কন্ট্রাক্ট গুলা কে করে? কোনো ব্যক্তি করে অন বিহাফ অফ দ্য কোম্পানি, যে অন ইটস বিহাফ বাই এনি পার্সন। তার মানে কোনো চতুর ব্যক্তি ওই কোম্পানির হয়ে কোনো কন্ট্রাক্ট করে থাকে, বলে যে ভাই 2 দিন পরেই তো কোম্পানি হয়ে যাবে, এই যে আমি কইলেই কোম্পানি রেডি। বুঝছেন? এবার দেখেন, ওকে, এবার হচ্ছে এট দ্য টাইম হোয়েন দ্য কন্ট্রাক্ট ইজ মেড দ্য কোম্পানি ইজ নন এক্সিস্টেন্ট, it cannot after its alteration ratify a contract to which it could not have been a party when the contract was made. তার মানে ওইটার একটা কাহিনী দিয়ে দিছে, কেনার এন্ড বাচ্চার। তো এখানে এরা হচ্ছে কি, তো এরকম টাইপের ঘটনা একটা ঘটাইছে যে কন্ট্রাক্ট একটা বানাইছে, মানে কন্ট্রাক্ট করছে, করে কোন একটা ডিল করছে, ডিল করার পরে এবার দেখলো যে কোম্পানি তো আসলে তখন এক্সিস্টেন্স হয় নাই, তো ওই কন্ট্রাক্টের কোনো ভিত্তি নেই। বোঝা গেছে? আর আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমরা যে আইনগুলা বা যে রায়গুলা আদালতে দেয়া হয় এগুলা কি জানেন? এগুলো হচ্ছে জীবনে কোনো ঘটে যাওয়া ঘটনা যেগুলো আইনে ছিল না, পরবর্তীতে মহামান্য আদালতে মহামান্য বিচারপতি যিনি যে রায় দেয় ওইটাই পরবর্তীতে আইনের সাথে ইনক্লুড হয়ে যায়। ঠিক আছে? তো প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট তাহলে কি ভিত্তি আছে নাকি নাই? ভিত্তি নাই, ভিত্তি নাই, ভিত্তি নাই। তো প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট কখনো করিয়েন না। ইনভ্যালিড। ঠিক আছে? এবার হচ্ছে যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, তো এটাকে বলা হয় কোম্পানির জন্মপত্রিকা বা বার্থ সার্টিফিকেট অফ এ কোম্পানি। তো যাই হোক, এখানে অনেক কিছু আমরা বলছি। এখন আমরা একটু দেখতে যাচ্ছি কারা পেড মেম্বার না কিন্তু পেড মেম্বার হিসেবে থাকতে চাচ্ছেন, তাদেরকে উপরে যে বিজনেস ল বইয়ের পাশে যে নাম্বারটা দেয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপে গত কয়েকদিন যাবৎ বন্ধ থাকার কারণে আমরা ওইভাবে করে কাজটা করতে পারি নাই। তো আমাদের রিসেন্টলি আমরা ক্লোজ করে দিব এবং আস্তে আস্তে শুধু পেড মেম্বারাই ক্লাস করতে পারবে, বাকিরা পারবে না। তো আমরা কারা কারা এখনো পেড মেম্বার হিসেবে নেই কিন্তু থাকতে যাচ্ছি তাদেরকে হ্যান্ড রেজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আজকের জন্য আমরা আমাদের ক্লাসটাকে এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি এবং রেকর্ডটা অফ করতেছি।